হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাস 9 এর লেসন 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটি, যেটা লিখেছেন এমিলি জেন ব্রন্ট। সবার আগে এই কবিতাটি পড়ার আগে আমাদের এমিলি জেন ব্রন্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া দরকার। এমিলি জেন ব্রন্ট 1818 to 1848 was an English poet and novelist, best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature. তো বলছে এমিলি জেন ব্রন্ট একজন কি ছিলেন, একজন ইংলিশ কবি ছিলেন এবং নোভেলিস্ট ছিলেন, এবং তার সাথে কি তিনি কবি থাকার পরেও এবং উপন্যাসিকও তিনি ছিলেন। তো বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোভেল উদারিং হাইটস। তো উদারিং হাইটস এটা তার একমাত্র নোভেল যেটা তিনি লিখেছিলেন কিন্তু, এবং এটাই এখনো পর্যন্ত বর্তমান সময়েও কিন্তু একটা ইংলিশ লিটারেচারের একটা খুবই বড় পার্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। তার একমাত্র যে উপন্যাস উদারিং হাইটস সেটাই কিন্তু তাকে আরো বেশি স্মরণীয় করে রেখেছে। এছাড়া তিনি যে কবিতাগুলো লিখেছিলেন তার মধ্যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এটা কিন্তু একটা খুবই সুন্দর কবিতা। তো মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এটা অ্যাকচুয়ালি তিনি এই কবিতার মধ্যে বেশ কিছু স্মৃতিচারণ করছেন, বেশ কিছু কথা এবং বেশ কিছু ঘটনা কিন্তু তার শৈশবের থেকেও নেওয়া হয়েছে, এবং বাস্তবে তিনি যেটা দেখছেন তার মধ্যে একটা মেলবন্ধন ঘটানোর কিন্তু চেষ্টা করা হয়েছে। বলছে in this poem the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. তো বলছে এই কবিতাতে যে ব্লু মিস্টটা দেখানো হয়েছে, অর্থাৎ যে নীল কুয়াশার কথা বলা হয়েছে, দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, যেটা ওই দূরের মাউন্টেনকে, দূরের পাহাড়কে ঘিরে রেখেছে যে কুয়াশাটি, সেটা তাকে কি মনে করাচ্ছে, তার হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড। তিনি যে ফেলে এসেছেন, তার যে শৈশবটা কেটেছিল, সেই সুন্দর শৈশব, সেই খুশিময় শৈশবটা কিন্তু তাকে আবারও মনে করিয়ে দিচ্ছে এই বর্তমান সময়ের, মানে তিনি যখন লিখেছেন সেই বর্তমান সময়ে তার দেখা এই কুয়াশা যেটা পাহাড়কে ঘিরে রেখেছে, এই জিনিসটা থেকে তার কিন্তু আবার তার শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তার কিন্তু আবার তার যে হ্যাপি ডেজ, অর্থাৎ তার যে খুশিময় আনন্দময় যে দিনগুলো তিনি শৈশবে কাটিয়েছেন, সেই দিনগুলোর কথা কিন্তু তার খুব ভালো করে মনে পড়ে যাচ্ছে। সেটাই কিন্তু তিনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। বলছে as she describes the landscape she shifts from the present moment to the past and then to the present again. তিনি যখনই এই বর্ণনা করছেন, এই যে প্রাকৃতিক দৃশ্যের বিভিন্ন যে দৃশ্যগুলো এই কবিতার মাধ্যমে তিনি দেখেছেন, মানে তিনি যখন লিখেছেন তখন তিনি যে প্রত্যক্ষ করেছেন যে দৃশ্যগুলোকে, সেই দৃশ্যগুলোই কিন্তু তাকে আবার কি করছে, তার যে অতীত বা তার যে শৈশবের সময়, সেই শৈশবের সময়টাকে তাকে যেন ফিরিয়ে নিয়ে তাকে এই দৃশ্যগুলো কিন্তু তাকে ওই কাল্পনিক ভাবে তার কল্পনার মাধ্যমে তাকে শৈশবে ফিরে যেতে সাহায্য করেছে, এবং এই দৃশ্যগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার শৈশব কতটা আনন্দময় ছিল। এবং সেখান থেকেই কথাগুলি বলা হচ্ছে যে এই দৃশ্যগুলো তিনি দেখেছেন, সেই দৃশ্যগুলো কিন্তু তাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং আবার তাকে বর্তমানেও ফিরিয়ে নিয়ে আসছে। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা যদি এক লাইন জিনিসটাকে ভাবি, যে তিনি এই কবিতার মাধ্যমে দেখাতে চেয়েছেন কি, যে তার প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছেন, মানে মেলবন্ধন ঘটিয়েছেন অ্যাকচুয়ালি, যার ফলে তার যে শৈশবের দিনগুলো, সেই দিনগুলো তার মনে পড়ছে। ওই বাস্তব যখন প্রত্যক্ষ করছেন, প্রেজেন্টের যে বিভিন্ন দৃশ্যগুলো, ল্যান্ডস্কেপ গুলো তিনি যখন প্রত্যক্ষ করছেন, সেটা কিন্তু তার পাস্টের সময়, অতীতের শৈশবের দিনের সাথে তার কিন্তু একটা মেলবন্ধন ঘটাচ্ছে। তো এবার সরাসরি কবিতায় চলে আসি আমরা। বলছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো, no, the day has wept its fill, spent its store of silent sorrow. তো মাইল্ড, মাইল্ড মানে আমরা বলতে পারি মৃদু। তো বলছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ মিস্ট মানে আমরা আগেই শুনলাম কি, কুয়াশার কথা বলা হচ্ছে। তো মাইল্ড দ্য মিস্ট মানে কি, যে মৃদু মন্দ যে কুয়াশাটা রয়েছে আপন দ্য হিল, হিলের চারিদিকে, হিলকে যেটা ঘিরে রেখেছে যে মৃদু মন্দ কুয়াশাটা রয়েছে, সেই কুয়াশাটা কি বলছে, টেলিং নট অফ স্টর্মস টুমরো, অর্থাৎ এরপর, অর্থাৎ আগামীকাল আর কোনো ঝড়ের, আর কোনো ঝড়ঝঞ্ঝার কোন রকম সুযোগ না, ঝড়ঝঞ্ঝার কোনো রকম অবকাশ নেই। অর্থাৎ তিনি এই জিনিসটাকে এই হিসেবে ধরতে চাইছেন যে তার জীবনে, তার জীবনে বহু সময় কাটিয়ে এসেছেন, সেই সময়টা কাটানোর পরবর্তী সময়, যে আগামীকাল যে সময়টা আসবে তার জীবনে,
সেই সময়টা কিন্তু তাকে মনে করাচ্ছে সেই সময়টা কিন্তু তার দুঃখের দিনটা যেন শেষ হয়ে যাচ্ছে। তিনি এই জিনিসটা কিন্তু তুলনা করছেন তার বর্তমান সময়ের সাথে। No, the day has wept its fill, spent its store of silent sorrow. Wept its fill, wept, past participle form. তো এখানে বলছে কি যে the day has wept its fill, অর্থাৎ এই যে দিনটা বর্তমানে তিনি অতিবাহিত করছেন, সেই দিনটা কি হয়েছে, সেই দিনটা তার যে ফিল অর্থাৎ তার যে পরিপূর্ণ ছিল, যে ইমোশনস গুলো পরিপূর্ণ ছিল, বা তার যে পরিবেশের সঙ্গে তিনি তুলনা করছেন, যে তার বৃষ্টির যতখানি সম্ভাবনা ছিল সেই সবটাই কিন্তু তার অলরেডি চলে গেছে, অর্থাৎ যার যে ইমোশনস তার মধ্যে ছিল সেই ইমোশনস কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, তার যে দুঃখ, তার যে মনের মধ্যে যে দুঃখটা বিরাজমান ছিল, সেই দুঃখটা কিন্তু পুরোপুরি চলে গেছে, অর্থাৎ পুরোপুরি তিনি তার মন থেকে কিন্তু সেটা চলে যাওয়ার উপক্রম হয়েছে বলে যে তিনি বলছেন যে আগামীকাল কিন্তু আর এর পুনরাবৃত্তি, অর্থাৎ তার সরো বা তার দুঃখ জিনিসটা কিন্তু অলরেডি এখানে একটা এন্ড হচ্ছে, মানে নেক্সট টাইম তিনি কিন্তু আবার তার হ্যাপি প্লেসে ফিরে যাবেন। তিনি যখন এই কবিতাটা লিখেছেন সেই সময়টা কিন্তু তার খুবই দুঃখজনক একটা সময়ের মধ্যে তিনি কিন্তু যাচ্ছিলেন, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুঃখজনক সময় থেকে পেরোনোর সময় তিনি কিন্তু কবিতা লিখেছেন, এবং সেখানেই তিনি বলছেন যে এই যে দুঃখ অলরেডি তিনি যার শোক পালন তিনি করছেন, সেই সময়টা কিন্তু তার অলরেডি শেষ। অর্থাৎ তিনি বলতে চাইছেন কি যে এই পরিবেশের মাধ্যমে তিনি যে রিয়েক্টটা করছেন যে এর পরবর্তী সময়টা কিন্তু তার জন্য হ্যাপিনেসটাকে আবার ফিরিয়ে আনবে, অর্থাৎ তার যে স্যাডনেস যেটা ছিল সেটা কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ, তারপরে এরপরে কিন্তু তিনি আর এই স্যাডনেস এর মধ্যে থাকবে না, তিনি আবার চাইছেন কি আবার নতুন একটা হ্যাপিনেস এর দিকে ফিরে যেতে। তো সেকেন্ড স্ট্যান্ডে যদি চলে আসি, ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. তো বলছে কি এই যে দৃশ্যটা তিনি দেখছেন, এবং তার সঙ্গে তার সেই দৃশ্যটা তাকে কি মনে করছে, হ্যাপি ডেজ এর কথা যখন তিনি বলছেন, তখন কিন্তু তাকে আবার তার মনে পড়েছে তার শৈশবের কথাগুলো, কিন্তু তার আস্তে আস্তে মনে পড়েছে তিনি শৈশবে কিন্তু সেই হ্যাপি ডেজ গুলো যখন ছিল সেই সময়কার কথা কিন্তু তার মনে পড়ে যাচ্ছে, যে তিনি স্যাডনেস এর আগেও কিন্তু তার কাছে হ্যাপিনেস ছিল। তো সেই জিনিসটা কিন্তু তিনি এখানে আবার মনে করছেন, যে এই দৃশ্যটা তাকে কিন্তু আবার তার শৈশবের যে হ্যাপিনেস গুলো ছিল সেই জিনিসগুলোকে কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, অর্থাৎ আমি আবার নিজের শৈশবে, নিজের ছেলেবেলার সময়ে কিন্তু ফিরে যাচ্ছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, যখন আমি আবার একটা শিশু ছিলাম। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। তিনি কোথায় ফিরে যাচ্ছেন? নিথ বলতে এখানে কিন্তু আমরা বিনিথ কথা থেকে এসছে নিথ কথাটা। বিনিথ মানে আমরা জানি অলরেডি যে কোনো কিছু নিচে বলে বলা হয়, অর্থাৎ বিনিথ, অথবা এখানে যেহেতু আমরা নিথ হিসাবে ইউজ করেছেন, এন্ড নিথ মাই ফাদার শেল্টারিং, অর্থাৎ তার যে পিতার বাড়ি, সেই আশ্রয়স্থল, তার যে আশ্রয়স্থলে যে ছাদটা, সেই ছাদের নিচে যেন তিনি আবার ফিরে গেছেন। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল, পুরোনো যে হল ঘরের যে দরজাটা, বড় দরজা রয়েছে, সেই দরজার কাছে যেন তিনি নিজেকে আবার কল্পনা করতে পারছেন, তিনি যেন ওই সময়টায় তার জীবনের ওই ছোটবেলাকার সময় যখন তিনি তার পিতার ঘরে তার আশ্রয়ে থাকতেন, বা তার জীবনটা ওই ঘরটার মধ্যে সীমাবদ্ধ ছিল, তখনকার যুগে কিন্তু বা তখনকার সময়ে কিন্তু তিনি আবার ফিরে যাচ্ছেন, নিজেকে যেন কল্পনার মাধ্যমে তিনি তখন আবার সেই সময়টাকে যেন ফিরে অনুভব করতে পারছেন। I watched this cloudy evening fall after a day of rain, blue mist, sweet mist of summer fall, and the horizon's mountain chain. আর তিনি কি দেখতে পাচ্ছেন এই সময়, যে আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, অর্থাৎ তিনি আরো দেখছেন যে আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে মেঘাচ্ছন্ন যে সন্ধ্যাটা সেটা কিন্তু নেমে আসছে। আফটার এ ডে অফ, মানে সারাদিন ধরে যে বৃষ্টিটা হয়েছে, যেটা তাকে মনে করিয়ে দিয়েছে তার দুঃখের কথা, তাকে যেটা তিনি ওই সময়টার সঙ্গে রিলেট করতে পারছেন, সেই সারাদিন ধরে বৃষ্টি হওয়াটা কিন্তু তার পরবর্তীতে কি আসছে, একটা ক্লাউডি ইভিনিং আসছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন, অর্থাৎ বৃষ্টি অলরেডি এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা ক্লাউডি ইভিনিং যেন, মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা যেন আবার তখন নামছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, দ্য হোরাইজনস মাউন্টেন চেন। ব্লু মিস্ট অর্থাৎ নীল কুয়াশা এবং
মিষ্টি কুয়াশা অফ সামার পল। পল বলতে আমরা বলতে পারি যে ঘিরে রাখা, এখানে কিন্তু পল মানে আমরা বলবো ঘিরে রাখা। অর্থাৎ কবি বলছেন কি যে এই যে নীল কুয়াশা এবং মিষ্টি কুয়াশার কথা তিনি বলছেন, সেটা কি করেছে, সেটা ওই দূরের যে হোরাইজন অর্থাৎ দিগন্তের যে মাউন্টেন চেনটা অর্থাৎ পাহাড়ের সারিবদ্ধভাবে পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টাকে যেন তারা কি করেছে, ঢেকে রেখেছে এই কুয়াশাটা। এখানে যে আমরা দেখি ব্লু মিস্ট সুইট মিস্ট, দুটো কথা কিন্তু পরপর বলা হয়েছে, ব্লু মিস্ট আর সুইট মিস্ট। এই সুইট মিস্টটাকে তিনি কি হিসেবে বলছেন, তিনি চাইছেন, তিনি হ্যাপিনেসটা কিন্তু এখানে, এই হ্যাপিনেসের কথাটা কিন্তু তার যে হ্যাপিনেস ছোটবেলায় ছিল, শিশুবেলায় ছিল, সেই কথাটা মনে করেই কিন্তু তিনি এখানে বলছেন যে এই জিনিসটা যেন তাকে আবার সুইটনেস অর্থাৎ তার মিষ্টি একটা অভিজ্ঞতার দিনটাকে তাকে ফিরিয়ে দিচ্ছে, সেই কথাটা বোঝাতে কিন্তু এখানে ব্লু মিস্টে করে তিনি সুইট মিস্ট ইউজ করেছেন। এবার চলে আসছি লাস্ট স্ট্যান্জা। তো বলছে দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স and dreamy sense of fragrance pass that breath of other years। তো বলছে ড্যাম্প স্ট্যান্ডস, ড্যাম্প মানে আমরা বলতে পারি কোনো স্যাঁতস্যাঁতে অবস্থা, অথবা আমরা আর্দ্রতাও বলতে পারি। অর্থ কবি বলছেন কি, তো ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, অর্থাৎ যে লম্বা যে ঘাসগুলো রয়েছে তার মধ্যে ড্যাম্প রয়েছে, অর্থাৎ তার মধ্যে স্যাঁতস্যাঁতে যে আর্দ্র ভাবটা রয়েছে, যেটা অ্যাজ থিক অ্যাজ দ্য মর্নিং টিয়ার্স। মর্নিং টিয়ার্স বলতে এখানে কিন্তু কবি বলছেন কার কথা, সকালে যে শিশির পড়ে সেই শিশিরের কথা কিন্তু তিনি বলছেন, যে এই যে ভিজে ভাবটা, এই যে আর্দ্র ভাবটা, স্যাঁতস্যাঁতে ভাবটা রয়েছে এই ঘাসের উপরে, তা সেটা যেন কিসের মতো, সেটা যেন সকালে শিশিরের মতোই ঘন, শিশিরের মতোই মোটা জলকণা। and dreamy sense of fragrance pass that breathe of other years। এখানে ফ্রেগ্রেন্স বলতে কবি বোঝাতে চেয়েছেন যে সুগন্ধের কথা, অর্থাৎ দ্য ড্রিমি সেন্ট অফ ফ্রেগ্রেন্স পাস, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সুগন্ধটা তিনি এই ঘাসের মধ্যে থেকে, এই ড্যাম্পনেসের মধ্যে থেকে যে সুগন্ধটা তিনি পাচ্ছেন, সেটা কিরকম, সেটা একটা কিন্তু খুবই সুন্দর সুগন্ধ, যেটা তার স্বপ্নের মতো সুন্দর সুগন্ধ, যেটা তাকে মনে করিয়ে দিচ্ছে দ্য ব্রেথ অফ আদার ইয়ার্স, তার পুরোনো যে দিনগুলো, তার যে পুরোনো যে সময়গুলো, অতীতের যে সময়গুলো তিনি কাটিয়ে এসছেন, সেই সময়গুলোর কথা কিন্তু তাকে আবার এই সুগন্ধটা যেন মনে করিয়ে দিচ্ছে। তো আমরা যদি কবিতাটিকে ছোট্ট করে একটু সারাংশ করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কি, যে এই কবিতাতে তিনি যে বর্তমান সময়টাকে দেখছেন, যে অর্থাৎ যে দূরের দিগন্তে বৃষ্টি অলরেডি হয়ে গেছে, সেই রকম ওয়েদারে কেমন ভাবে কুয়াশাটা যে পাহাড়টাকে ঘিরে রেখেছে, এই জিনিসগুলো দেখতে দেখতে তিনি কোথায় ফিরে যাচ্ছেন, তার অতীতের দিকে ফিরে যাচ্ছেন, অর্থাৎ তার যে ছোটবেলার সময়টা ছিল, অর্থাৎ তিনি দুঃখটাকে, এই বৃষ্টিটাকে কল্পনা করছেন কার সাথে, তার যে বর্তমান দুঃখ রয়েছে জীবনে, সেই দুঃখের সাথে তিনি এই বৃষ্টিটাকে কল্পনা করছেন। তিনি বলছেন যে দুঃখ যেমন বৃষ্টি যেমন সারাদিন ধরে হয়েছে, অর্থাৎ তার সাথে কল্পনা করছেন যে তার দুঃখটাও যেন এই বর্তমান সময়ে যেন বেরিয়ে গেছে, তা তিনি এই দুঃখটা যেমন বৃষ্টি যেমন চলে গেছে, সেরকমই দুঃখটাও যেন তার জীবন থেকে চলে গেছে। এবং এরপরে তিনি এই বৃষ্টির পরে যেমন আবার রোদ ওঠে, বা বৃষ্টির পরে আবার যেমন নতুন করে জিনিস শুরু হয়, একটা সাইকেল শুরু হয়, তো সেই রকম তিনিও মনে করছেন কি, যে তারও জীবনে যেন এই স্যাডনেস এর পরে একটা নতুন করে আবার একটা খুশিময় আনন্দময় দিনের শুরু হবে। এবং তিনি এই আনন্দময় দিনের কল্পনা করতে করতে কোথায় ফিরে যাচ্ছেন, তার যে ছোটবেলার দিনগুলো ছিল, তার যে শিশুবেলার দিনগুলো ছিল, সেই দিনগুলোর দিকে কিন্তু তিনি আবার ফিরে যাচ্ছেন। তার মনে পড়ছে তিনি যে ছোটবেলা ছিলেন এবং তিনি যখন তার পিতার আশ্রয়ে ছিলেন, তখনকার দিনগুলো কেমন ছিল, সেই জিনিসগুলো কিন্তু তার খুব মনে পড়ে যাচ্ছে। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্দ্র চারিদিকে আবহাওয়া যেটা, সেই মিষ্টি যে সুগন্ধ একটা রয়েছে, স্যাঁতস্যাঁতে একটা গন্ধ রয়েছে, সেই স্বপ্নের মতো গন্ধটা যেন তাকে মনে করিয়ে দিচ্ছে কার কথা, তার যে পুরোনো দিনগুলো তিনি কাটিয়ে এসছেন, আনন্দময় দিন কাটিয়ে এসছেন, সেই দিনগুলোর কথা যেন তাকে আবার পুনরায় মনে করিয়ে দিচ্ছে এই পুরো এনভায়রনমেন্টটা। তো এইখানে এই সাথে আমাদের এই কবিতাটি এখানেই শেষ। এবার আমরা সোজাসুজি চলে আসবো এর এক্সারসাইজের দিকে। তো ফার্স্ট কোশ্চেন এক্সারসাইজ 1 এর বলছে দ্য মিস্ট ওয়াজ আপন দ্য মিস্ট, অর্থাৎ কুয়াশাটা ছিল, সেই কুয়াশাটা কোন জায়গাটায় ছিল, অর্থাৎ কুয়াশাটা যে ছিল, সেই কুয়াশাটা প্রথম লাইন আমরা কি পড়েছি, যে মিস্ট ওয়াজ আপন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের চারিদিকে মিস্টটা ছিল, অর্থাৎ কুয়াশাটা পাহাড়কে ঘিরে রেখেছিল, অর্থাৎ অপশন সি হিল হয়ে যাবে এখানে কিন্তু সঠিক উত্তর। সেকেন্ড কোশ্চেন,
দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ, এই যে সারাদিনের দুঃখটাকে তিনি প্রথমেই বলেছেন যে সারাদিনের দুঃখটা চলে গেছে, সেই দুঃখটাকে তিনি কি রূপে বর্ণনা করেছেন, তিনি প্রথমেই আমরা দেখেছি যে তিনি সাইলেন্ট সরো বলে বর্ণনা, অর্থাৎ নিশ্চুপ একটা দুঃখ বলে তিনি বর্ণনা করেছিলেন কিন্তু। তো অর্থাৎ এখানে অপশন এ সাইলেন্ট, এই সাইলেন্ট কথাটি কিন্তু অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। থার্ড কোশ্চেন, দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ, এই যে হল ডোরের কথা তিনি বলেছেন কবিতার মধ্যে, সেই হল ডোরটা কেমন ছিল? সেই হল ডোরটা ছিল খুবই পুরনো, ওল্ড ছিল। তো অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 4, দ্য পোয়েম ওয়াচেস দ্য ক্লাউডি, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, আমরা কোন সময়ের কথা তিনি দেখেছেন? তিনি দেখছেন যে ক্লাউড অর্থাৎ মেঘাচ্ছন্ন সন্ধে নেমে আসতে দেখছেন, অর্থাৎ এখানে অপশন বি ইভিনিং দেয়া, সেটা কিন্তু সঠিক উত্তর, যে পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি ইভিনিং ফল। তো পোয়েট এই মেঘাচ্ছন্ন যে সন্ধ্যেবেলা নামছে সেই সন্ধে নামাটা কিন্তু দেখছেন। কোশ্চেন নাম্বার 5, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, এই মিস্টের কথা, কুয়াশার যে রংটা তিনি বর্ণনা করেছেন, সেই বর্ণনা করেছেন কি? তিনি ব্লু মিস্ট হিসেবে বর্ণনা করেছেন, ব্লু মিস্ট, সুইট মিস্ট তিনি বলেছিলেন, অর্থাৎ অপশন ডি ব্লু হয়ে যাচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। তিনি ব্লু বলে ডিসক্রাইব করেছেন, অর্থাৎ আসলে কিন্তু কুয়াশা কিন্তু আমাদের কিন্তু এখানে ব্লু নয়, কিন্তু আমরা যেহেতু আকাশটাকেও দেখি কিরকম, আমরা আকাশটাকে দেখি নীল রঙের, কিন্তু সেইভাবেই একইভাবে কিন্তু পাহাড়ি অঞ্চলেও যে কুয়াশাটা দূর থেকে দেখা যায়, সেই দূর থেকে কিন্তু হালকা আমাদের নীল দেখতে লাগে, এই জন্য তিনি কিন্তু এখানে ব্লু মিস্ট বলে এই কথাটি বলেছেন। কোশ্চেন নাম্বার 6, দ্য ড্যাম্প স্ট্যান্ডস অন দ্য, এই যে স্যাঁতস্যাঁতে যে ভিজে আর্দ্র আবহাওয়াটা ছিল, যে আর্দ্র ঘাসটা ছিল, সেটা কোথায় ছিল? সেটা ঘাসের উপর, যে আর্দ্রতাটা ছিল সেটা ঘাসের উপর ছিল, অর্থাৎ আমরা বলতে পারি অপশন ডি গ্রাস, এটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর। এরপরে চলে আসি আমরা এক্সারসাইজ 2 এর দিকে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস, অর্থাৎ আমাদের কোশ্চেনগুলো খুবই সুন্দরভাবে উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন শি থিংকস অফ হার চাইল্ডহুড, এই পোয়েট নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন যখন তিনি তার শিশুবেলার কথা, যখন তিনি তার ছোটবেলার কথাটা রিমাইন্ড মনে করছেন। তাহলে আমরা কোশ্চেন থেকে উত্তরটা শুরু করতে পারি যে হোয়েন শি থিংকস অফ হার চাইল্ডহুড, যখন তিনি তার ছোটবেলার কথাটা মনে করছেন, দ্য পোয়েট সিজ হারসেলফ, দ্য পোয়েট দেখতে পাচ্ছেন নিজেকে, কোথায় দেখতে পাচ্ছেন? বিনিথ হার ফাদার শেল্টারিং রুফ, অর্থাৎ তার পিতার আশ্রয়স্থলের নিচে দেখতে পাচ্ছেন, এবং নিয়ার দা ওল্ড হল, অর্থাৎ তার বড় পুরনো যে দরজাটা রয়েছে তার কাছে তিনি নিজেকে কিন্তু কল্পনা করতে পারছেন। এইটুকু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এটা সঠিক উত্তর। তো সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউড ইভিনিং, অর্থাৎ মেঘাচ্ছন্নে সন্ধ্যেবেলা নামছে, সেই সন্ধ্যেবেলাটায় তিনি কি পোয়েট কি দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এখানেও আবার কোশ্চেন থেকে শুরু করতে পারি, দ্য পোয়েট ওয়াচড অন দ্য ক্লাউড ইভিনিং, কি দেখতে পাচ্ছেন এই ক্লাউড ইভিনিং এ? যে দূরের দিগন্তে, the blue mist sweet mist of summer fall the horizon mountain chain, অর্থাৎ যে সুইট মিস্ট অথবা ব্লু মিস্টের কথা তিনি বলছেন, এই মিস্টটা কি করেছে? কভার করে ঢেকে রাখছে। আমরা কভার করা বলতেই পারি এখানে খুব সুন্দরভাবে, যে কভারস দ্য ডিস্টেন্স অথবা হোরাইজন মাউন্টেন, দূরের দিগন্তের যে মাউন্টেন চেনটা রয়েছে, সারিবদ্ধভাবে যে পাহাড়ের অবস্থানটা রয়েছে, সেটাকে কিন্তু তিনি এই কুয়াশা দ্বারা ঘিরে রাখতে দেখেছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর এখানে। তো এরই সাথে আমাদের এই কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং এক্সারসাইজ এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো সেটার সলিউশন দিয়ে দেওয়ার। এবং যদি কিছু না থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, এবং নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।